গৌতম দত্ত, উত্তরবঙ্গ বা বিভিন্ন জায়গাতে যেটা হচ্ছে পুশিন, মানে যেটা এই যে ভারতবর্ষে বিভিন্নভাবে যারা রয়েছে হঠাৎ একদিনে, এবং রাজ্যগুলোর ক্ষেত্রে এই বার্তা এসেছে তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুততার সাথে এটা সীমান্তের ওপারে যাতে তাদের ঠেলে দেওয়া যায়, এই যে প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে, এই 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 জায়গা থেকে মানে এখন ভারত বাংলাদেশের উপর বলা যেতে পারে সব ধরনের অ্যাকশানেই রয়েছে। মিলিটারি অ্যাকশানে ভারত যাবে না বাংলাদেশের সাথে, এটা ধরেই নেওয়া যায়। আদারওয়াইজ ইকোনমিক যা যা সমস্ত সম্ভাব্য সমস্ত কিছুতে অ্যাকশানে রয়েছে। এর প্রতিক্রিয়া কি উত্তরবঙ্গেও পড়ছে? প্রথম কথাটা বলবো যে মিশ্র প্রতিক্রিয়া। তার কারণটা হচ্ছে আমাদের ভাবতে হবে যে বিশেষত আমি যদি তুফানগঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদের বিশেষত সহদেবপুর পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা দেখি, গড়ালবাড়ি, তুফানগঞ্জ, তারপরে মাসানতলা, এই বিস্তীর্ণ এলাকাতে যদি দেখি তাহলে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হয়েছে এবং এখানকার যে ডেনসিটি, পপুলেশন ডেনসিটি যেটা বেড়ে গেছে, তাতেও কিন্তু অর্থনীতি অনেকভাবে ক্ষতিগ্রস্ত। আজকে এখানকার মানুষ চাকরি পাচ্ছে না, এখানকার ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ছে। ফলে তো এটা ওই অনুপ্রবেশটা কিন্তু এই এলাকা বিশেষত উত্তরবঙ্গের একটা বড় সমস্যা। আমরা যারা অনুপ্রবেশ নিয়ে কম ভাবছি, একটা পরিসংখ্যান বলছে যে গত বছর প্রায় প্রত্যেক বছর অনুযায়ী যদি অবৈধ মানুষের পরিসংখ্যান দেখি তাহলে দেখা যাবে প্রায় 3 লাখ বাংলাদেশি ভারতবর্ষে অনুপ্রবেশ করছে। 1959 সাল থেকে 1980 সাল পর্যন্ত কখনো তিব্বতী শরণার্থী, কখনো বাংলাদেশ থেকে চকমা শরণার্থী, কখনো বাংলাদেশি শরণার্থী, কখনো শ্রীলঙ্কার তামিল শরণার্থী। 1980 সালে একের পর এক শরণার্থীরা ভারতবর্ষে অনুপ্রবেশ হচ্ছে। এতে করে ভারতবর্ষের অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক। আর 2 নম্বর হচ্ছে আমরা যে ওপার বাংলার কথা বলছি, এটা কিন্তু মনে রাখতে হবে যে স্থানীয় উৎপাদনও কিন্তু চাঙ্গা হচ্ছে। যখন ওপার বাংলা থেকে আসছে না তখন কিন্তু স্থানীয় উৎপাদনটাও চাঙ্গা হওয়ার আশা আছে এবং ব্যবসায়ীরা কিন্তু সেটাতেও বেশ একটা উৎসাহের দানা বাঁধতে শুরু করেছে। সুতরাং শুধুমাত্র যে আমাদের লস হবে ব্যাপারটা এরকম নয়। আর যেটা বলছেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক, না আমি ওইটা আপনি আরেকটু যদি গভীরভাবে তথ্যটা দেন, কারণ আপনি ওখানে খুব অ্যাক্টিভলি জড়িয়ে রয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডে। এই কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই বিভিন্ন জায়গায় কি এই ধরনের পুশিনের ঘটনা কি ঘটছে? হ্যাঁ, ঘটছে তো। এবং এবং সবচেয়ে বড় কথা আমি বলছি তো যে আপনি যদি কখনো উত্তর বাংলা, আসাম সংলগ্ন 12বিশা থেকে শুরু করে, আমার মনে হচ্ছে প্যানেলে আজকে দেবর্ষীরা আছেন, খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি আছেন মনে হয়, এবং দেবর্ষীরা এই এলাকাটা খুব ভালো করে জানেন যে এই এলাকায় কি পরিমাণ ওপার বাংলার মানুষ এপার বাংলায় এসছে। এবং প্রথমে তারা রেশন কার্ড বলবো না, ভোটার কার্ড করেছে আগে এক সময়, রেশন কার্ডটা করতে পারেনি, ভোটার কার্ড করেছে, করে তারপরে তারা ধীরে ধীরে অন্য জায়গায় যাচ্ছে। সুতরাং আমরা এই ব্যাপারটাতে এফেক্টেড। সুতরাং আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও বর্ডার সংলগ্ন এলাকায় এখনো পর্যন্ত বর্ডার গুলো মানে কি সিল হয়নি। এটা তো আমাদের দুর্ভাগ্যের এবং যন্ত্রণা। আজকে বাংলাদেশের কথা বলছেন, আগামী দিন হয়তো শুনবো যে এই বাংলাদেশের যে সরকার আছে গোপনে হয়তো এদেরকেও পরমাণু বিদ্যা শিখাবে এই পাকিস্তান, পরমাণু অস্ত্র দিয়ে সহায়তা করবে। সুতরাং বাংলাদেশ থেকে সাবধান। পাকিস্তানের সঙ্গে আমাদের কলকাতা 48 সাল থেকে, কিন্তু যে বাংলাদেশের সঙ্গে এতখানি করা হয়েছে তারপরেও তাদের যা অবস্থা, তাদের যা মানসিকতা। আমি আরেকটা ব্যাপারে বলি আপনাকে, যে আপনি জেনে নিন 12বিশা থেকে জলপাইগুড়ি পর্যন্ত বা শিলিগুড়ি পর্যন্ত এই চত্বরে একটি প্রোডাক্টের নাম বলি, যেটা হচ্ছে প্রাণ এফআরএল, যেটা প্রাণ এফআরএল না, হ্যাঁ আরএফএল। এই প্রোডাক্টের কি পরিমাণ জিনিসপত্রের তল্লাটে বিক্রি হয়
কল্পনা করতে পারবেন না। আমি শুধু আপনাকে বলি যে বাংলাদেশের হাবিবগঞ্জে একটা প্রাণের ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে, যেটা মূলত ঢুকবে হচ্ছে ত্রিপুরা আগরতলা হয়ে এবং আমাদের উত্তরবঙ্গ টোটাল সেক্টর অর্থাৎ উত্তর পূর্ব ভারতে ঢুকবে, যেখানে বাংলাদেশের প্রায় 15,000 থেকে 20,000 লোকের কর্মসংস্থান হবে। সেটা এক লহমায় বন্ধ হয়ে গেল এবং বাংলাদেশকে সেটা উপলব্ধি করতে হবে। ভারতবর্ষকে 900 কোটি টাকার সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু ভারতবর্ষের বিকল্প জায়গাগুলো তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন বাংলাদেশ অনেক আগে থেকেই বাংলাদেশ এই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে। আমি আপনাদের বলি যে তুরস্কের যে সমস্ত 2015 সাল থেকে এই তুরস্কের বিভিন্ন সিরিজ, ওয়েব সিরিজ, বিভিন্ন সিরিয়াল, এগুলো এখানে ডাবিং হয়ে বাংলাদেশে বহুদিন আগে থেকে দেখানো হয়। অর্থাৎ যে তুরস্ক নিউ এশিয়াটিক ইসলামিক সংগঠন গড়ে তোলবার কথা ভাবছে, সেই তুরস্ক আজকে এভাবে বাংলাদেশের মাটি ছেড়ে ফেলেছে। তো বাংলাদেশকে কিন্তু খুব স্বাভাবিকভাবে মেনে নিলে চলবে না। বাংলাদেশকে অনেক গভীরে ভাবতে হবে। আজকে বাংলাদেশ যেভাবে ভারতবর্ষের বিরোধিতা করছে, সুতরাং বাংলাদেশকে কিছুটা অন্তত সাবেক না শেখাতে পারলে আগামী দিন কিন্তু ভারতের পক্ষে অন্তরায় হবেই।